বুদ্ধিভিত্তিক বিপ্লবের আগে মানুষের সবগুলো প্রজাতিরই বসবাস আফ্রো এশিয়ান ভূখণ্ডের মধ্যেই সীমাবদ্ধ ছিল। একথা সত্যি। তখন সাঁতরে কিংবা ভেলায় চড়ে যাওয়া যায় এমন কিছু ভূখণ্ডেও মানুষ ছড়িয়ে পড়েছিল। যেমন বলা যায়, ফ্লোরেন্স দ্বীপে মানব সভ্যতা প্রতিষ্ঠিত হয় ৬.৫ লাখ বছর আগে। তবে মানুষ তখনও আমেরিকা কিংবা অস্ট্রেলিয়ার মতো ভূখণ্ড বা মাদাগাস্কার, নিউজিল্যান্ড আর হাওয়াইয়ের মতো দ্বীপগুলোতে পৌঁছতে পারেনি। শুধু যে মানুষই আফ্রো এশিয়ান এলাকায় আটকে পড়েছিল তাই নয়, অন্যান্য সব প্রাণীও আটকে পড়েছিল সেখানে। আর তার একটা বড় কারণ ছিল সমুদ্র পার হওয়ার বাধা। এই কারণেই অস্ট্রেলিয়া বা মাদাগাস্কারের মতো জায়গাগুলোতে লাখ লাখ বছর ধরে বিবর্তনের ধারা ছিল আলাদা। সেখানকার উদ্ভিদ প্রাণীগুলো ছিল আকৃতি প্রকৃতিতে আফ্রো এশিয়ান প্রজাতির চেয়ে অন্যরকম। এইভাবেই পুরো পৃথিবীটা নিজস্ব উদ্ভিদ ও প্রাণীর সমারোহে গড়ে ওঠা কয়েকটি পৃথক বাস্তুতন্ত্রে বিভক্ত ছিল। এরপর মানুষ এই স্বতঃস্ফূর্ত বিকাশের পথে বাধা হয়ে দাঁড়াল। বুদ্ধিভিত্তিক বিপ্লবের পর মানুষের হাতে যে শুধু প্রযুক্তি আর সাংগঠনিক দক্ষতা এলো তাই নয়, সেই সঙ্গে আফ্রো এশিয়ান ভূখণ্ড ছেড়ে বাইরের পৃথিবীতে যাত্রা করার জন্য প্রয়োজনীয় দূরদর্শিতাও পেল তারা। তাদের অর্জন শুরু হলো ৪৫,০০০ বছর আগে অস্ট্রেলিয়ার উপনিবেশ স্থাপনের মধ্য দিয়ে। বিশেষজ্ঞদের জন্য এটা ব্যাখ্যা করাটা একটু কঠিন, কারণ কাজটা মানুষের জন্য মোটেই সহজ ছিল না। অস্ট্রেলিয়াতে পৌঁছাতে মানুষকে পার হতে হয়েছে ছোট বড় অনেক সামুদ্রিক প্রণালী, আর তারপর খুব দ্রুত নিজেদের খাপ খাওয়াতে হয়েছে সম্পূর্ণ নতুন এক পরিবেশে। এ বিষয়ে সবচেয়ে গ্রহণযোগ্য ধারণাটা অনেকটা এমন: প্রায় ৪৫,০০০ বছর আগে যেসব মানুষ ইন্দোনেশিয়ার আর্কোপেলাগোতে, এশিয়ার মূল ভূখণ্ড থেকে সরু প্রণালী দিয়ে বিচ্ছিন্ন দ্বীপপুঞ্জ, সেখানে বসবাস করত, তারাই প্রথম সমুদ্রপথে যাতায়াত শুরু করে। তারা সমুদ্রে চলার উপযোগী নৌকা তৈরি করতে শেখে, তারপর মাছ ধরতে, ব্যবসা করতে কিংবা আবিষ্কারের জন্য আরও দূরে যেতে শুরু করে। এর ফলে মানুষের জীবনযাত্রায় কিছু অভূতপূর্ব পরিবর্তন আসে। সিল, সামুদ্রিক গরু বা ডলফিনের মতো সব সমুদ্রচারী স্তন্যপায়ী প্রাণী বহু যুগের বিবর্তনে পেয়েছে জলজ জীবনের উপযুক্ত শরীর ও অঙ্গ প্রত্যঙ্গ। কিন্তু ইন্দোনেশিয়ার মানুষেরা সম্পূর্ণ নতুন এক উপায় আবিষ্কার করল। তারা ছিল আফ্রিকান তৃণভূমির নরবানরের বংশধর। সমুদ্র পাড়ি দিতে তাদের মাছের মতো পাখনা কিংবা তিমির মতো মাথার প্রয়োজন ছিল না, বরং তারা শিখে ফেলল কিভাবে নৌকা বানাতে হয় আর কিভাবে সেটা চালাতে হয়। এই নতুন অর্জিত দক্ষতায় একদিন তাদের পৌঁছে দিল অস্ট্রেলিয়ায়। এটা ঠিক যে পুরাতত্ত্ববিদেরা এখনও ৪৫,০০০ বছর আগের কোনো নৌকা, দাঁড় কিংবা কোনো জেলে গ্রামের নিদর্শন এখনও খুঁজে পাননি। অবশ্য পাওয়া খুব সহজও নয়, কারণ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে সেই প্রাচীন ইন্দোনেশিয়ার তটরেখা আজ কয়েকশো মিটার জলের নিচে। তবু এই ধারণার পক্ষে জোরালো প্রমাণ্য যুক্তি আছে। অস্ট্রেলিয়ায় বসতি স্থাপনের কয়েক হাজার বছরের মধ্যে মানুষ উত্তরের অনেক ছোট ছোট বিচ্ছিন্ন দ্বীপে উপনিবেশ তৈরি করে। এর মধ্যে বুকা আর মানুষের মতো কিছু দ্বীপ ছিল নিকটতম ভূখণ্ড থেকে আরও প্রায় ২০০ কিলোমিটার দূরে। উন্নত ধরনের নৌকা ও তা চালানোর দক্ষতা ছাড়া এখানে যাওয়াটা অবিশ্বাস্য। একই ধরনের সামুদ্রিক যাতায়াতের প্রমাণ পাওয়া যায় নিউ আয়ারল্যান্ড আর নিউ ব্রিটেন দ্বীপের মধ্যেও। মানুষের অস্ট্রেলিয়া যাত্রা ইতিহাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। কলম্বাসের আমেরিকা যাওয়া বা অ্যাপোলো ১১ চাঁদে যাওয়ার চেয়ে সেটা কোনো অংশে কম নয়। ওটাই প্রথমবারের মতো কোনো মানুষের তথা কোনো স্থলচারী স্তন্যপায়ী প্রাণীর আফ্রো এশিয়ান ভূখণ্ডের
বাইরে কোথাও যাওয়া। তবে ঘটনাটা তার চেয়েও বেশি গুরুত্ববহ অন্য একটা কারণে। এই অভিযানের মধ্য দিয়েই শিকারী মানুষ খাদ্য শৃঙ্খলের সবচেয়ে ওপরে উঠে নিজেদের আত্মপ্রকাশ করল পৃথিবীর নৃশংসতম প্রাণীরূপে। এতদিন পর্যন্ত মানুষ নিজেকে পরিবেশের সঙ্গে মানিয়ে চলেছে, পরিবেশকে নিজের মতো করে পাল্টে দেওয়ার তেমন কোনো চেষ্টা করেনি। পরিবেশের বড় কোনো পরিবর্তন না করেই বিভিন্ন রকম স্থান ও পরিবেশে নিজেকে খাপ খাইয়ে চলার ব্যাপারে দারুণ সাফল্য দেখিয়েছে মানুষ। কিন্তু অস্ট্রেলিয়া জয় করা এই মানুষেরা শুধু নিজেদের বদলালো না, সঙ্গে সঙ্গে আমূল পাল্টে দিল অস্ট্রেলিয়ার আদিম পরিবেশও। অস্ট্রেলিয়ার সমুদ্র তীরের বালিতে মানুষের আঁকা প্রথম পদচিহ্নটি সঙ্গে সঙ্গেই মুছে দিয়েছিল সমুদ্রের স্রোত, কিন্তু পরবর্তীকালে এই মানুষেরাই সেখানে রেখে এসেছে এমন এক চিহ্ন যা সময়ের স্রোত মুছতে পারবে না আর কখনোই। অস্ট্রেলিয়া তখন এক অদ্ভুত অকল্পনীয় জগৎ। সেখানে তখন ঘুরে বেড়াতো 200 কেজি ওজনের 2 মিটার লম্বা ক্যাঙ্গারু, আর এখনকার বাঘের মতোই বড় আকারের মার্সুপিয়াল সিংহ ছিল সেখানকার সবচেয়ে বড় শিকারী প্রাণী। বিশাল আকারের কোয়ালার দেখা মিলত গাছে, তবে এখনকার মতো তারা ছোটোখাটো আদুরে চেহারা ছিল না মোটেই। উট পাখির দ্বিগুণ আকারের উড়তে না পারা পাখিরা ছুটে বেড়াতো খোলা প্রান্তরে। ড্রাগনের মতো গিরগিটি আর মিটার 5 লম্বা সাপেরা কিলবিলিয়ে চলত গহীন বনের তলে। জঙ্গল দাপিয়ে বেড়াতো প্রকাণ্ড ডিপ্রোটোডন আর 2.5 টন ওজনের উমব্যাট। পাখি আর সরীসৃপ ছাড়া বাকি সব প্রাণী ছিল মার্সুপিয়াল। মার্সুপিয়াল বলা হয় সেই সব স্তন্যপায়ী প্রাণীদের যারা ক্ষুদ্র অপরিণত শিশুর জন্ম দিয়ে তাদের পরিপুষ্ট তুলত পেটের সামনের থলিতে রেখে। আফ্রিকা আর এশিয়াতে এমন কোনো প্রাণী ছিল না, অথচ অস্ট্রেলিয়াতে তারাই ছিল সর্বেসর্বা। পরের কয়েক হাজার বছরে এই দানবাকৃতি প্রাণীদের সবাই একরকম হারিয়ে গেল। 50 কিলোগ্রামের বেশি ওজন হয় এমন 24টি প্রজাতি প্রাণীর মধ্যে 23টি বিলুপ্ত হয়ে গেল। ভেঙে পড়ল অস্ট্রেলিয়ার খাদ্য শৃঙ্খল, আবার তা গড়ে উঠল নতুন করে। অস্ট্রেলিয়ার পরিবেশে লাখ লাখ বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন ছিল এটাই। এর দায় কি সবটুকুই মানুষের? মানুষের দায়। অনেক বিশেষজ্ঞ এই বিলুপ্তির দায় বরাবরের মতো জলবায়ুর দ্রুত পরিবর্তনের ওপরে চাপিয়ে মানুষকে নির্দোষ দেখাতে চান। তবে মানুষ যে সম্পূর্ণ নির্দোষ এই কথাটা পুরোপুরি বিশ্বাসযোগ্য নয়। 3টি প্রমাণের ভিত্তিতে জলবায়ু পরিবর্তনের ওপর দোষ চাপানো যুক্তিগুলো ধোপে টেকে না, বরং সেটা এসে পড়ে আমাদেরই পূর্বপুরুষদের ওপর। প্রথমত, 45,000 বছর আগে অস্ট্রেলিয়ার জলবায়ুতে যে পরিবর্তন হয় তা এমন কোনো আকাশ পাতাল পরিবর্তন ছিল না। আর শুধুই জলবায়ুর পরিবর্তনের জন্য এই বিপুল বিলুপ্তি, এটা কষ্টকল্পনা। ইদানিং সব কিছুর জন্যই জলবায়ু পরিবর্তনকে দায়ী করা হলেও এটা সত্য যে পৃথিবীর জলবায়ু কখনোই স্থির ছিল না। পরিবর্তনের ধারা এখানে চিরন্তন। ইতিহাসের প্রতিটি ঘটনায় কোনো না কোনো জলবায়ু পরিবর্তনের সাক্ষী। আমাদের এই গ্রহটিকে অসংখ্য তাপ শৈত্যের চক্রের ভেতর দিয়ে যেতে হয়েছে। গত 10 লাখ বছরের মধ্যে প্রতি 1 লাখ বছরে গড়ে একবার করে বরফ যুগ পার করে এসেছে পৃথিবী। এর মধ্যে সর্বশেষটি শুরু হয় প্রায় 75,000 বছর আগে, আর সেটা চলেছিল 15,000 বছরের আগ পর্যন্ত। এই সময়ের মধ্যে পৃথিবী শীতলতম অবস্থায় পৌঁছেছিল দুবার, একবার প্রায় 70,000 বছর আগে, আরেকবার প্রায় 20,000 বছর আগে। অস্ট্রেলিয়ার ডিপ্রোটোডনের আবির্ভাব হয় 15 লাখ বছর আগে। অন্তত 10টি বরফ যুগ পার করেও টিকেছিল তারা। এমনকি 70,000 বছর আগে সর্বশেষ বরফ যুগের শীতল অবস্থার সময়ও ডিপ্রোটোডনের অস্তিত্ব ছিল। তাহলে 45,000 বছর আগে তাদের আর দেখা গেল না কেন?
শুধু ডিপ্রোটোডনই যদি বিলুপ্তির শিকার হতো তাহলেও হয়তো সেটাকে কাকতালীয় বলে উড়িয়ে দেওয়া যেত। কিন্তু শুধু তো ডিপ্রোটোডন নয়, একই সঙ্গে হারিয়ে গেল অস্ট্রেলিয়ার প্রাণীকুলের 90%-এরও বেশি। মানুষও অস্ট্রেলিয়ায় পৌঁছালো, আর ঠিক সেই সময়টাতেই সেখানকার অতগুলো প্রাণী মারা যাচ্ছিল ঠান্ডায়। এও কি কাকতালীয়? নিশ্চয়ই নয়। দ্বিতীয় যুক্তি হল, জলবায়ু পরিবর্তনে যদি এই সর্বগ্রাসী বিলুপ্তি এসে থাকে তাহলে তা জলে স্থলে একসঙ্গে আসার কথা। কিন্তু ৪৫,০০০ বছর আগে কোনো সামুদ্রিক প্রাণীর বিলুপ্তির চিহ্ন মেলে না। কাজেই মানুষের আগমন এর একটা কারণ হতে পারে বৈকি। কারণ সমুদ্র বিচরণ তখনও পটু হয়ে না উঠলেও তখনকার মতো মানুষ ডাঙায় ছিল এক প্রবল হুমকি। তৃতীয়ত, অস্ট্রেলিয়ার মতো একই রকম ঘটনা পরের সহস্রাব্দগুলোতেও ঘটেছে, আর সেগুলো ঘটেছে সেসব জায়গাতে যেখানে মানুষ গেছে। কাজেই সেক্ষেত্রেও মানুষ দায়মুক্ত হতে পারে না। উদাহরণ হিসেবে বলা যায় নিউজিল্যান্ডের প্রাণীকুলের কথা। ৪৫,০০০ বছর আগের তথাকথিত জলবায়ু পরিবর্তন যাদের কিছুই করতে পারেনি, তারাই একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেল মানুষ ওই দ্বীপে পা রাখতেই। নিউজিল্যান্ডের প্রথম জনগোষ্ঠী মাউরিরা ওখানে পৌঁছায় প্রায় ৮০০ বছর আগে। এর পরের কয়েক শতাব্দীর মধ্যেই ওখানকার প্রাণীদের বেশিরভাগ বিলুপ্ত হয়, যার মধ্যে ছিল সব পাখি প্রজাতির ৬০%। একই পরিণতি বরণ করতে হয়েছিল উত্তর মহাসাগরের সাইবেরিয়া উপকূল থেকে ২০০ কিলোমিটার উত্তরে র্যাঙ্গেল দ্বীপের ম্যামথগুলোকেও। লাখ লাখ বছর ধরে উত্তর গোলার্ধের অনেকটা জুড়ে ছিল এই ম্যামথটা। কিন্তু মানুষ পৃথিবীতে ছড়িয়ে পড়তেই তারা আস্তে আস্তে সরে পড়ল, প্রথমে ইউরেশিয়ায়, পরে উত্তর আমেরিকায়। ১০,০০০ বছর আগেও র্যাঙ্গেল ও উত্তর মেরুর কাছের কয়েকটা দ্বীপ ছাড়া আর কোথাও ম্যামথ ছিল না। র্যাঙ্গেল দ্বীপের ম্যামথরা আর কয়েক হাজার বছর টিকেছিল। তারপর ৪,০০০ বছর আগে মানুষ সেখানে যেতেই তারাও হারিয়ে গেল। এই ঘটনাগুলো শুধু অস্ট্রেলিয়ায় ঘটলেও সেটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা হিসাবে মানুষ হয়তো ছাড় দিত, কিন্তু সামগ্রিক ইতিহাস বিবেচনা করে হোমো সেপিয়েন্সকে একটা খুনি প্রজাতি বলেই মনে হয়। এখন প্রশ্ন হলো, এই প্রস্তর যুগের হাতিয়ারকে সম্বল করে মানুষ কিভাবে অস্ট্রেলিয়াতে এত বড় একটা বিপর্যয়, প্রাকৃতিক বিপর্যয় ঘটালো? এর ৩টে মানানসই উত্তর পাওয়া যায়। অস্ট্রেলিয়ায় বিলুপ্ত হওয়া প্রাণীদের বেশিরভাগ ছিল বড় বড় প্রাণী। এসব বড় প্রাণীর বংশবৃদ্ধি ঘটে ধীর গতিতে। এদের গর্ভধারণকাল হয় দীর্ঘ, আর প্রতিবার গর্ভধারণে এরা জন্ম দেয় স্বল্প সংখ্যক শিশুর। কাজেই মানুষ যদি কয়েক মাসে একটা করেও ডিপ্রোটোডন হত্যা করে, তাতেও এদের মৃত্যুহার জন্মহারের চেয়ে বেড়ে যাওয়ার কথা। এভাবেই পরের কয়েক হাজার বছরে মাথায় কমতে কমতে এক সময় পৃথিবীর সর্বশেষ ডিপ্রোটোডনটিও মারা গেল। আকারে প্রকাণ্ড হলেও অস্ট্রেলিয়ার ডিপ্রোটোডন ও অন্য বড় প্রাণীগুলোকে হত্যা করা মানুষের জন্য খুব কঠিন হয়নি। এই দোপে আততায়ীরা আচমকা আক্রমণে তারা বরাবরই ধরাশায়ী হতো। আফ্রো এশিয়ান ভূখণ্ডে ২০ লাখ বছর ধরে বিবর্তিত হয়েছে মানুষ, অর্জন করেছে শিকারের সর্বোচ্চ দক্ষতা। সেই শানিত দক্ষতা কাজে লাগিয়েই প্রায় ৪ লাখ বছর আগে থেকে মানুষ বড় প্রাণী শিকার করতে শুরু করে। সে সঙ্গে তাল মিলিয়ে আফ্রিকা আর এশিয়ার বড় প্রাণীগুলোকে মানুষের হাত থেকে পালিয়ে বাঁচতে শিখেছিল। এজন্যই তারা মানুষ কিংবা মানুষের মতো দেখতে সব প্রাণীদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখত। অস্ট্রেলিয়ার প্রাণীগুলো এই পালিয়ে বাঁচার ব্যাপারটা শিখে নেওয়ার সময় পায়নি। মানুষকে দেখে ক্ষতিকর প্রাণী মনে হওয়ার কোনো কারণই ছিল না। লম্বা ধারালো দাঁত কিংবা পেশিবহুল ক্ষিপ্র শরীর, এমন কোনো শারীরিক বৈশিষ্ট্য মানুষের ছিল না যে তাকে দেখে ভয় পেতে হবে। কাজেই পৃথিবীর বৃহত্তম মার্সুপিয়াল প্রাণী ডিপ্রোটোডন প্রথমবার ক্ষুদ্র মানুষকে দেখেও হয়তো পাতা চিবোনোতেই বেশি মনোযোগ দিয়েছিল। মানুষকে দেখে ভয় পেতে হবে
এই বোধটা বিবর্তনের মাধ্যমে তৈরি হওয়ার কথা, কিন্তু বিবর্তিত হওয়ার জন্য যথেষ্ট সময় পায়নি অস্ট্রেলিয়ার প্রাণীগুলো। দ্বিতীয় ব্যাখ্যাটা হলো, অস্ট্রেলিয়ায় আসার আগেই মানুষ আগুনের ব্যবহার আয়ত্ত করেছিল। নতুন এক প্রতিকূল পরিবেশে ঝোপঝাড় আর ঘন জঙ্গলের মধ্যে পথ বের করে নিতে তারা সেটাই ব্যবহার করল। আবার আগুন দেখে আকৃষ্ট হওয়া প্রাণীগুলোও পরিণত হলো মানুষের সহজ শিকারে। সব কিছু মিলে পরের কয়েক হাজার বছরে অস্ট্রেলিয়ার বাস্তুতন্ত্র আমূল বদলে গেল। এই কারণটার পক্ষে একটা জোরালো প্রমাণ হলো অস্ট্রেলিয়ার উদ্ভিজ্জ জীবাশ্ম। ৪৫,০০০ বছর আগের অস্ট্রেলিয়ায় ইউক্যালিপটাস গাছ ছিল বিরল, কিন্তু মানুষের আগমনের পর থেকে শুরু হলো ইউক্যালিপটাসের স্বর্ণযুগ। ইউক্যালিপটাস গাছ আগুন প্রতিরোধী, তাই মানুষের সাহায্যে অস্ট্রেলিয়ার বনাঞ্চলে শুরু হলো ইউক্যালিপটাসের একছত্র রাজত্ব। উদ্ভিদ জগতে এই পরিবর্তনের প্রভাব পড়ল প্রাণী জগতেও, তৃণভোজী ও মাংসাশী উভয়ের উপর। কোয়ালাদের প্রধান খাদ্য ছিল ইউক্যালিপটাসের পাতা, তাই তাদের আর খাবারের কোনো অভাবই রইল না। কিন্তু বেশিরভাগ প্রাণী পড়ল মহাবিপদে। খাদ্যের ভারসাম্যপূর্ণ সম্পর্ক ভেঙে গেল, ফলে দুর্বল প্রজাতিগুলো আরও এগিয়ে গেল বিলুপ্তির পথে। তৃতীয় ব্যাখ্যাটা বলে, অস্ট্রেলিয়ার প্রাণী বিলুপ্তিতে মানুষের শিকার ও আগুনের ব্যবহার উল্লেখযোগ্য কারণ হলেও জলবায়ু পরিবর্তনের ব্যাপারটাকেও একেবারে অগ্রাহ্য করা যায় না। ৪৫,০০০ বছর আগে অস্ট্রেলিয়ার জলবায়ুতে চলমান পরিবর্তন সেখানকার পরিবেশের ভারসাম্যকে নড়বড়ে করে দিয়েছিল, যা প্রাণীদেরও ঠেলে দিয়েছিল একটা ঝুঁকিপূর্ণ অবস্থায়। সাধারণ অবস্থায় তারা হয়তো ওখানে থেকেও অন্যবারের মতো ঘুরে দাঁড়াতে পারত, কিন্তু এবারে মানুষের উপস্থিতি পরিস্থিতিকে আরও সংকটময় করে তোলে। প্রতিকূল আবহাওয়া আর শিকারী মানুষের দ্বিমুখী আক্রমণে তাদের আর শেষ রক্ষা হয়নি। টিকে থাকার কোনো কৌশল আয়ত্তে আনার আগেই শেষ হয়ে গেল তারা। এই তিনটি কারণের মধ্যে কোনটা যে সত্যি দায়ী সেটা আরও বেশি তথ্য প্রমাণ হাতে না পেলে নিশ্চিত করে বলা যায় না, কিন্তু তারপরও এটুকু বলা যায় যে যদি মানুষ অস্ট্রেলিয়ার প্রকৃতিতে এতখানি হস্তক্ষেপ না করত, তাহলে হয়তো আজও সেখানে মার্সুপিয়াল সিংহ, ডিপ্রোটোডন কিংবা বিরাট আকারের ক্যাঙ্গারু দেখা পাওয়া যেত। স্লথদের বিলুপ্তির পথে যাত্রা। অস্ট্রেলিয়ার প্রাণী বিলুপ্তি সম্ভবত পৃথিবীতে মানুষের প্রথম বড় কীর্তি। পরবর্তী সময়ে আমেরিকাতেও একই রকম বিপর্যয় ঘটেছে, আরও বড় আকারে। মানব প্রজাতিগুলোর মধ্যে হোমো সেপিয়েন্সি প্রথম পশ্চিমে পৌঁছায় প্রায় ১৬,০০০ বছর আগে, অর্থাৎ ১৪,০০০ খ্রিস্টপূর্বাব্দের দিকে। তারা পৌঁছেছিল পায়ে হেঁটে, কারণ তখন সমুদ্রপৃষ্ঠ নিচু ছিল বলে উত্তর পূর্ব সাইবেরিয়া ও উত্তর পশ্চিম আলাস্কাকে জুড়ে দেওয়া পথটুকু তখনও জলে ডুবে যায়নি। তাই বলে অস্ট্রেলিয়া যাওয়ার চেয়ে একটু সহজ ছিল না এই যাত্রা। মানুষকে তখন টিকে থাকতে হয়েছে মেরু বলয়ের চরম আবহাওয়ায়, যেখানে শীতে সূর্যের দেখাই পাওয়া যায় না, আর তাপমাত্রা মাঝে মাঝে শূন্যের নিচে ৫০ ডিগ্রি পর্যন্ত নেমে যায়। এর আগে মানুষের কোনো প্রজাতি উত্তর সাইবেরিয়ার মতো শীতল জায়গায় যেতে পারেনি, এমনকি শীত সহিষ্ণু নিয়ান্ডারথ্যালও নয়। অথচ আফ্রিকা তৃণভূমির গরমে অভিযোজিত হোমোসেপিয়েন্সরাই তাদের উদ্ভাবনী কৌশলে সেই বরফের দেশে টিকে গেল। শীতল আবহাওয়ায় যেতে যেতেই তখনকার যাযাবর মানুষ পশম আর চামড়া সেলাই করে বরফের ওপর চলার জুতো আর পোশাক তৈরি করতে শিখল। তাদের শিকারের অস্ত্র ও কৌশল দুই উন্নত হলো, আর সেটা কাজে লাগলো ম্যামথের মতো বড় প্রাণী শিকার করতে। গরম কাপড় আর উন্নত শিকার কৌশল, এই দুইয়ের ওপর ভরসা করেই মানুষ আরও শীতল স্থানে যেতে সাহস করল। আর তারা যতই উত্তরে গেল তাদের দক্ষতাগুলো বাড়তে লাগলো তাল মিলিয়ে। কিন্তু কেন সাইবেরিয়ার শীতে মানুষের এই স্বেচ্ছা নির্বাসন? তাদের কেউ হয়তো গিয়েছিল যুদ্ধ থেকে পালিয়ে, কেউ জনসংখ্যার চাপে, কেউ আবার প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে। আবার অনেকে ঠিক পালিয়ে নয়, বরং উত্তরে গিয়েছিল প্রাণীজ আমিষের প্রাচুর্য দেখে।
তখনকার মেরু বলয় জুড়ে ছিল প্রচুর হৃষ্টপুষ্ট ম্যামথ আর বলগা হরিণ। একটা ম্যামথ মানে প্রচুর পরিমাণে মাংস, আর সেটা দীর্ঘকাল সংরক্ষণের জন্য বরফও ছিল অঢেল। তার সঙ্গে পাওয়া যেত চর্বি, পশম আর মূল্যবান দাঁত। সাঙ্গির মস্কো থেকে প্রায় 200 কিলোমিটার পূর্বে প্রাচীন মানুষের বসতি। যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায়, ওখানকার ম্যামথ শিকারী মানব সমাজ কষ্টে সৃষ্টি নয়, রীতিমতো প্রাণ প্রাচুর্যে বিকশিত হয়েছিল। সময়ের সঙ্গে মানুষের দল ছড়িয়ে পড়ল নানা দিকে। তার ফলে ম্যামথ, ম্যাস্টারডন, গন্ডার আর বলগা হরিণ পরিণত হতে লাগলো তাদের খাদ্যে। 14,000 খ্রিস্টপূর্বাব্দের দিকে এই প্রাণীদের ধাওয়া করতে করতেই মানুষ উত্তর পূর্ব সাইবেরিয়া থেকে পৌঁছে গেল আলাস্কায়। আর এইভাবেই যে নতুন একটা মহাদেশ আবিষ্কৃত হলো, মানুষ বা ম্যামথ, কেউই সেটা বুঝতে পারেনি। শুরুর দিকে এই পথটা বন্ধ করে রেখেছিল বিরাট হিমবাহ, তাই খুব বেশি মানুষ তার ওপারে যেতে পারেনি। তবে 12,000 খ্রিস্টপূর্বাব্দের দিকে বৈশ্বিক উষ্ণায়নের প্রকোপ সেই বরফ গলে গিয়ে আলাস্কা যাওয়ার পথ খুলে যায়। সেই নতুন পথে মানুষ দলে দলে পাড়ি জমায় নতুন মহাদেশে। মেরু অঞ্চলের শীতে অভ্যস্ত মানুষ দ্রুতই নতুন পরিবেশ আর আবহাওয়াতে নিজেদের খাপ খাইয়ে নেয়। সাইবেরিয়ার মানুষের বংশধরেরা বর্তমান যুক্তরাষ্ট্রের পূর্ব দিকের ঘন জঙ্গল, মিসিসিপির বদ্বীপের জলাভূমি, মেক্সিকোর মরুভূমি আর মধ্য আমেরিকার বনাঞ্চলে বসতি স্থাপন করল। আবার কেউ কেউ চলে গেল অ্যামাজন নদী বিধৌত এলাকায়, আন্দেজ পর্বতমালার উপত্যকায় কিংবা আর্জেন্টিনার পাম্পাস সমভূমিতে। পুরো মহাদেশে ছড়িয়ে পড়তে মানুষের সময় লেগেছিল বড় জোর 2,000 বছর। 10,000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যেই মানুষ দক্ষিণ আমেরিকার সর্বদক্ষিণের তিয়েরা দেল ফুয়েগো দ্বীপে পৌঁছয়। মানুষ এত দ্রুত আমেরিকার আদ্যপ্রান্ত দখল করতে পারার মূল কারণ তাদের অতুলনীয় বুদ্ধিমত্তা ও অভিযোজন ক্ষমতা। কার্যত বড় ধরনের কোনো জিনগত পরিবর্তন ছাড়াই আর কোনো প্রাণী এত রকম বৈচিত্র্যময় পরিবেশে এত দ্রুত নিজেদের মানিয়ে নিতে পারেনি। তবে মানুষের আমেরিকা দখলের প্রক্রিয়াটি মোটেই রক্তপাতহীন ছিল না। 14,000 বছর আগে আমেরিকার প্রাণীজগৎ এখনকার চেয়ে অনেক বেশি সমৃদ্ধ ছিল। আলাস্কা থেকে দক্ষিণে কানাডা ও পশ্চিম যুক্তরাষ্ট্রের সমভূমিতে এগিয়ে যাওয়ার পথে মানুষ সামনে পেল ম্যামথ ও মাস্টারডন, ভালুকের মতো বড় আকারের ইঁদুর, ঘোড়া ও উটের পাল আর বিশাল আকার সিংহ। আরও ছিল এমন কিছু বিশাল প্রাণী যা আজ আর দেখা যায় না। এদের মধ্যে ছিল লম্বা দাঁতওয়ালা ভয়ঙ্কর দর্শন বিড়াল, আর প্রায় 6 মিটার লম্বা 8 টন পর্যন্ত ওজনের স্থলচর স্লথ। দক্ষিণ আমেরিকার প্রাণীকুল ছিল আরও বেশি বৈচিত্র্যময়। সেখানেও ছিল নানা রকম স্তন্যপায়ী প্রাণী, সরীসৃপ আর পাখি। 2 আমেরিকায় ছিল প্রাণ প্রাচুর্যে বিকশিত বিবর্তনের আদর্শ লীলাভূমি, যার প্রাণী ও উদ্ভিদগুলো ছিল আফ্রিকা ও এশিয়ার জীব সম্ভার থেকে সম্পূর্ণ আলাদা। কিন্তু এই সবই মানুষ ওখানে যাওয়ার আগের কথা। মানুষ যাওয়ার 2,000 বছরের মধ্যেই এদের বেশিরভাগ প্রজাতি হারিয়ে গেল। এখনকার হিসাব বলে এই অল্প সময়ের মধ্যেই উত্তর আমেরিকার 47টি প্রজাতির মধ্যে বিলুপ্ত হয় 34টি, আর দক্ষিণ আমেরিকার 60-এর মধ্যে 50টি। 3 কোটি বছর ধরে টিকে থাকা লম্বা দাঁতের বিড়াল বিলুপ্ত হল। একই পরিণত হলো বিশাল স্লথ আর সিংহের, আমেরিকান প্রজাতির ঘোড়া আর উটের, বিশাল ইঁদুর আর ম্যামথের। তার সঙ্গে বিলুপ্ত হলো হাজার হাজার প্রজাতির ছোট ছোট স্তন্যপায়ী প্রাণী, সরীসৃপ, পাখি, এমনকি পোকামাকড় আর পরজীবীও। ম্যামথ বিলুপ্ত হওয়ার পর ম্যামথের সব রকম উকুনও বিলুপ্ত হয়। দশকের পর দশক ধরে এইসব প্রাণীর জীবাশ্ম আর দেহ অবশেষের খোঁজে 2 আমেরিকার পাহাড় ও সমতলে চষে বেড়াচ্ছেন বিশেষজ্ঞরা। যখনই তারা কোনো কিছু খুঁজে পাচ্ছেন, পরম যত্নে সেগুলো পাঠিয়ে দিচ্ছেন গবেষণাগারে। সেটা হতে পারে প্রাচীন আমেরিকার উটের হাড় কিংবা সেই বিরাট স্লথের বিষ্ঠা।
সেখানে প্রতিটি নমুনা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে তাদের বয়স নির্ণয় করা হয়। সব গবেষণার ফল পাওয়া গেছে একই রকম। সাম্প্রতিকতম নমুনাগুলোও সেই সময়, যখন মানুষ প্রথম আমেরিকায় আসে, অর্থাৎ 12,000 থেকে 9,000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। এর পরবর্তী সময়ে নমুনা পাওয়া গেছে কেবল একটি ক্যারিবিয়ান দ্বীপে, নির্দিষ্ট করে বললে কিউবা ও হিসপ্যানিওয়ালায়। সেখানে পাওয়া স্লথের বিষ্ঠা মোটামুটি 5,000 খ্রিস্টপূর্বাব্দের, ঠিক যে সময় মানুষ ক্যারিবিয়ান সাগর পাড়ি দিয়ে ওখানে পৌঁছায়। এরপরেও কিছু বিশেষজ্ঞ এসবের জন্য মানুষের বদলে জলবায়ু পরিবর্তনকে দায়ী করতে চান। সেক্ষেত্রে ধরে নিতে হয় 7,000 বছর ধরে পশ্চিমের সব জায়গার আবহাওয়া বদলে গেলেও কোনো রহস্যময় কারণে ক্যারিবিয়ান দ্বীপ বদলায়নি। কিন্তু আমেরিকায় পাওয়া প্রমাণকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমরাই যে এই বিলুপ্তির জন্য দায়ী, এই সত্যকে কোনোভাবেই এড়ানো যায় না। যদি জলবায়ুর পরিবর্তন এখানে কোনো ভূমিকা রেখেও থাকে, তবু মানুষের ভূমিকা ছিল তার চেয়েও অনেক বেশি। নুয়ের নায়ে ঠাঁই হবে কাদের? অস্ট্রেলিয়া আমেরিকার মতো মহাদেশ আর কিউবার মতো দ্বীপে প্রাণীদের যে গণবিলুপ্তি ঘটেছিল, তার চেয়ে একটি কমই ঘটেছিল আফ্রো এশিয়ান এলাকায়। সেখানে বিলুপ্ত প্রজাতিগুলোর মধ্যে হোমোসেপিয়েন্স বাদে মানুষের অন্য প্রজাতিগুলো ছিল। এই ছোট বড় বিলুপ্তির ঘটনাগুলোকে এক সুতোয় গাঁথলে বোঝা যায় যে পৃথিবীর সবচেয়ে বড় একটা পরিবেশ বিপর্যয়ের প্রথম ধাক্কাটা এসেছিল মানুষের কাছ থেকে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বড় বড় লোমশ প্রাণী। বুদ্ধিভিত্তিক বিপ্লবের সময়ে এই পৃথিবী প্রায় 200 রকমের বড় স্থলচর স্তন্যপায়ী প্রাণীর আবাস ছিল, আর কৃষি বিপ্লব আসার পর ছিল শখানেকের মতো। লেখালেখি করতে শেখা, চাকা আবিষ্কার কিংবা লোহার জিনিস বানাতে শেখার অনেক আগেই মানুষ নিশ্চিহ্ন করে দিয়েছিল এই পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীদের অর্ধেকটা। কৃষি বিপ্লবের পরও সেই একই নাটক বারবার মঞ্চস্থ হয়েছে পৃথিবীর অসংখ্য দ্বীপে, আর একটু ছোট আকারে। বিভিন্ন পুরাতাত্ত্বিক গবেষণায় সে গল্পই বারবার উঠে আসে আমাদের সামনে। সে নাটকের প্রথম দৃশ্যের কুশীলব নানা রকমের প্রাণী, মানুষের কোনো ভূমিকা সেখানে নেই। দ্বিতীয় দৃশ্যে ঘটে মানুষের আগমন, যার প্রমাণ মেলে মানুষের হাড়, বর্ষার ফলা কিংবা মাটির পাত্রের টুকরোয়। আর তৃতীয় দৃশ্যে মঞ্চ জুড়ে কেবলই মানুষ, আর ছোট বড় অনেক প্রাণী তখন উধাও। একটা ভালো উদাহরণ পাওয়া যায় আফ্রিকা মহাদেশ থেকে 400 কিলোমিটার পূর্বের দ্বীপ মাদাগাস্কারে। লাখো লাখো বছরের বিবর্তনে এই বিচ্ছিন্ন ভূখণ্ড গড়ে উঠেছিল সেখানকার স্বতন্ত্র প্রাণী জগৎ। সেখানে ছিল এলিফ্যান্ট বার্ড নামের উড়তে না পারা পাখি। 3 মিটার উচ্চতা আর আধা টন ওজন নিয়েই এরাই ছিল পৃথিবীর সবচেয়ে বড় পাখি। সঙ্গে ছিল পৃথিবীর সবচেয়ে বড় মেরুদণ্ডী প্রাণী প্রকাণ্ড লেমুর। 1,500 বছর আগে এরকম অনেকগুলো বড় প্রাণী একেবারে হঠাৎ করে যেন হারিয়ে গেল, ঠিক মানুষ ওখানে পা রাখার পরপরই। প্রশান্ত মহাসাগরের গণবিলুপ্তির প্রথম আঘাতটা আসে প্রায় 1500 খ্রিস্টপূর্বাব্দের দিকে। এই সময়ে পলিনেশিয়ার কৃষকরা সলোমন দ্বীপপুঞ্জ, ফিজি আর নিউ ক্যালিডোনিয়ায় বসতি স্থাপন করে। তারাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শত শত প্রজাতির পাখি, পোকামাকড়, শামুক সহ স্থানীয় নানা প্রাণীকে শেষ করে ফেলে। এই বিলুপ্তির ঢেউ এগিয়ে যায় উত্তর, দক্ষিণ ও পূর্বে, আর মুছে দিয়ে যেতে থাকে প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলোর প্রাণীদের। ক্রমশ এর ফলাফল দেখা যায় 1200 খ্রিস্টপূর্বাব্দে সামোয়া ও টোঙ্গায়, প্রথম খ্রিস্টাব্দে মাকুর্স দ্বীপপুঞ্জে, 500 খ্রিস্টাব্দে ইস্টার দ্বীপ, কুক দ্বীপপুঞ্জ ও হাওয়াই, আর সবশেষে 1200 খ্রিস্টাব্দে নিউজিল্যান্ডে। ঠিক একই রকমের ঘটনা ঘটেছে আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর ও ভূমধ্যসাগরে ছড়িয়ে ছিটিয়ে থাকা আরও হাজারো হাজারো দ্বীপে। পুরাতত্ত্ববিদরা একেবারে ছোট ছোট দ্বীপগুলোতেও এর প্রমাণ পেয়েছেন। সেসব দ্বীপেও এমন সব পাখি, পোকা আর শামুকের অস্তিত্বের প্রমাণ পাওয়া গেছে
যারা প্রজন্মের পর প্রজন্ম টিকে থেকেও মানুষের হাতে নিশ্চিহ্ন হয়ে গেছে। শুধু হাতে গোনা কয়েকটা অত্যন্ত দুর্গম দ্বীপ আধুনিক যুগ পর্যন্ত মানুষের নজর এড়িয়েছিল। এমনই একটা বিখ্যাত দ্বীপ গালাপাগোস। ঊনবিংশ শতাব্দীর আগ পর্যন্ত মানুষ সেটাকে দেখেনি। সেখানকার প্রাণীজগৎ তখনও মানুষের হাতে পড়েনি। তাই সেখানে পাওয়া গেল বিশাল আকারের কচ্ছপ, যারা প্রাচীন ডিপ্রোটোডনের মতোই মানুষ দেখে ভয় পায় না। যে বিলুপ্তির প্রথম ধাক্কাটা এসেছিল শিকারী মানুষের হাত ধরে, তার দ্বিতীয় ধাক্কাটা আসে কৃষক মানুষের কাছ থেকে। সেটা দেখে তৃতীয় ধাক্কার আভাস পাওয়া যায়। সেটা এখন চলমান আছে এই শিল্পযুগে। পরিবেশবাদীরা যতই বলুক আমাদের পূর্বপুরুষেরা প্রকৃতির প্রতি বৈরী ছিল না, কথাটা মোটেও ঠিক নয়। আজকের এই শিল্পযুগ আসার অনেক আগেই মানুষ বহু প্রাণী ও উদ্ভিদকে বিলুপ্তির মুখে ঠেলে দিয়েছে। নৃশংসতার বিচারে পৃথিবীর আরেকটি প্রাণীও মানুষের সমকক্ষ নয়। বিলুপ্তির প্রথম ও দ্বিতীয় পর্যায় নিয়ে মানুষ যদি আরও কিছু সচেতন হতো, তাহলে হয়তো তৃতীয় পর্যায়টা নিয়ে তারা এত নির্বিকার থাকতে পারত না। মানুষ যদি জানতো কতগুলো প্রজাতির প্রাণীকে তারা নিশ্চিহ্ন করে দিয়েছে, তাহলে এখনও যেগুলো টিকে আছে তাদের বাঁচাতে তারা আরও একটু সচেষ্ট হতো। মহাসাগরের বড় প্রাণীগুলোর জন্য এই কথাটা বিশেষভাবে প্রযোজ্য। বুদ্ধিভিত্তিক ও কৃষিভিত্তিক বিপ্লবের সময়ে ডাঙার প্রাণীদের তুলনায় জলের প্রাণীদের ক্ষতি হয়েছে সামান্যই। কিন্তু এই শিল্পযুগের দূষণ আর সামুদ্রিক সম্পদে লোভী মানুষের অতিরিক্ত হস্তক্ষেপের কারণে তাদের অনেকেই আজ বিলুপ্তির দ্বার প্রান্তে। এভাবে চলতে থাকলে সাগরের তিমি, হাঙর, টুনা আর ডলফিন হয়তো একদিন সেই প্রাচীন ডিপ্রোটোডন, স্লথ আর ম্যামথের পরিণতিই বরণ করবে। তারপর উত্তাল স্রোতের মতো অসংখ্য মানুষই কেবল পৃথিবীতে রাজত্ব করবে। আর সেই অগণিত মানুষের মহাপ্লাবনে নুহের নৌকার প্রাণীদের মতোই টিকে থাকবে মানুষের পোষ মানা কিছু প্রাণী। বন্ধুরা, আজকে আপনারা শুনলেন সেপিয়েন্স, মানুষের ইতিহাস, ইউভাল নোয়া হারার্কি লেখা বিশ্ববিখ্যাত এই বইয়ের বাংলা অনুবাদ আমি পড়ে শোনালাম। আজকে পড়লাম চ্যাপ্টার 4। কেমন লাগলো আজকের এই পর্ব, আজকের এই অধ্যায়, সেটা অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। নতুন পর্ব নিয়ে, নতুন পডকাস্ট নিয়ে খুব শীঘ্রই ফিরব। ভালো থাকবেন, অজানাকে এভাবেই জানতে থাকুন, আর সঙ্গে রাখুন যন্তর মন্তরকে। ধন্যবাদ।